বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। ঢাকার দিয়াবাড়ি ডিপোতে মেট্রো রেলের প্রথম কোচ নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি প্রায় ৬২%। চালু হলে বদলে যাবে রাজধানীর গণপরিবহন খাত। মহামারী শিখিয়েছে বিশ্বে একা চলার সুযোগ নেই। ভার্চুয়াল জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় $100 বিলিয়ন তহবিল নিশ্চিত সহ ৪ দফা প্রস্তাব। রাশিয়ার টিকা স্পুটনিক 5 উৎপাদন হবে দেশে। মস্কো ঢাকা একমত। ২৪ ঘন্টায় দেশের মৃত্যু ৯৮। চট্টগ্রামে ভ্রাম্যমাণ গাড়িতে নমুনা সংগ্রহ। বড় মৌসুমে গত বছরের চেয়ে ১ লাখ টন কম খাদ্যশস্য কেনার লক্ষ্যমাত্রা সরকারের। ২৮ এপ্রিল থেকে সংগ্রহ শুরু। হাওড়ে ৬০% ফসল এখন কৃষকের ঘরে। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছি আমি তানজিলা খান মেম। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। রাজধানীর দিয়াবাড়ির অস্থায়ী জেটিতে চলছে স্বপ্ন বোনার কাজ। দীর্ঘ প্রতীক্ষার পর চলে মেট্রো রেলের প্রথম কোচটি পৌঁছায় ডিপোতে। ১৯টি ধাপে পরীক্ষা নিরীক্ষা শেষে দেয়া হবে চূড়ান্ত ছাড়পত্র। এদিকে ইতিহাসের সাক্ষী হতে পেরে খুশি শ্রমিকরাও। বৃহস্পতিবার বেলা ১১টা মেট্রো রেলের ডিপোর ইতিহাস লিখবার পালা। লরিতে করে মূল গন্তব্যের দিকে দেশের প্রথম মেট্রো রেলের কোচ। ডিপো এলাকায় প্রবেশ করতেই ক্ষণিকের জন্য যেন বন্ধ হয়ে যায় সব কাজ। সব শ্রমিক মুহূর্তের বিরতি দিয়ে সাক্ষী হলেন ইতিহাসের। ভালো লাগতেছে, কারণ এই সর্বপ্রথম বাংলাদেশে মেট্রো রেল সংযোজন হতে চলছে। বগিটা আসছে, আমরা রিসিভ করতে পারতেছি, আমাদের তো খুব ভালো লাগতেছে। চালু হইব কিংবা আমাদের দেশে মেট্রো রেলের জন্য এই যে মেট্রো রেল আমরা আসলাম, দেখলাম কিংবা এটা আমরা রিসিভ করলাম, আমাদের জন্য একটা গুড নিউজ। বাংলাদেশের প্রথম মেট্রো রেলের প্রথম কোচ সফলভাবে ট্রেলারের উপরে আনলোড করেছি। আমাদের যে ইন্সপেকশন বে আছে ওয়ার্কশপের মধ্যে আমরা নিয়ে যাব। খুব সাবধানে ডিপোর শেডে নিয়ে যাওয়া হয় রাজধানীবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার ফসল। সেখানে ১৯টি ধাপে সমন্বিত পরীক্ষা শেষে ছাড়পত্র মিলবে জাপানের কাওয়াসাকির তৈরি দেশের প্রথম মেট্রো রেলের কোচের। ১৯টা টেস্ট আছে যেটা করতে হবে, আর অন্যান্য যেগুলো আছে ইন্টারনাল সেগুলো আলাদাভাবে আমরা করব। প্রতিটি কোচ ইন্সপেকশন হওয়ার পরে এটি একটি ট্রেন ফরমেশন হবে ৬ কোচের। আপনারা জানেন ৬টা কোচ নিয়ে একটা মেট্রো ট্রেন সেট হবে। সেই ৬টি কোচের আমরা পুরো একটা ফুল ট্রেন ফরমেশন হবে। কারিগরি সমস্ত মতামত পাবো, দেখব, টেস্টে ফিট হবে, তারপর আমরা হয়তো বলতে পারবো যে এই ট্রেনটা চলাচলের উপযোগী হয়েছে। এর আগে বৃহস্পতিবার সকাল ৮টার দিকেই দিয়াবাড়ির অস্থায়ী জেটিতে শুরু হয় স্বপ্ন বোনার কাজ। দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে দিয়াবাড়ির জেটিতে তোলা হয় প্রথম কোচ। প্রথম দফায় খুব সতর্কতার সাথে শুরু হয় কার্যক্রম। প্রায় ঘণ্টাখানেক বাদে বিশেষ প্রক্রিয়ায় লিফটিং বারের মাধ্যমে তোলা হয় অস্থায়ী জেটিতে রাখা কার্গোতে। খালাস প্রক্রিয়ায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এই কোচগুলোর সেফটির দিকে। সেক্ষেত্রে খানিকটা কালক্ষেপণ হয়তো হচ্ছে, যদিও কর্তৃপক্ষ বলছে শুক্রবারের মধ্যেই সবগুলো কোচই নিয়ে যাওয়া হবে দিয়াবাড়ির ডিপোতে। মেট্রো রেলের প্রথম কোচ কর্তৃপক্ষের সামনেই জাপানের ট্রায়াল দেওয়ার কথা থাকলেও তাতে বাদ সাধে করোনা পরিস্থিতি। তাই তৃতীয় পক্ষের মাধ্যমে পরীক্ষা শেষে দেয়া হয় প্রাথমিক ছাড়পত্র। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। মেট্রো রেল চালু হলে যেমন গতি আসবে সড়কে, তেমনি গণপরিবহন ব্যবস্থাও নতুন মাত্রা পাবে বলে মনে করছেন নগরবিদরা। এদিকে বাংলাদেশের প্রথম মেট্রো রেলের নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি শতকরা প্রায় ৬২% বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ডিপোতে যখন একে একে আনলোড করা হচ্ছে মেট্রো রেলের প্রথম কোচের সেট, ঠিক তখনই উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পুরোদমে এগিয়ে চলছে প্রকল্পের কাজ। লকডাউনেও ৩ শিফটে ২৪ ঘন্টা বিরামহীন কর্মযোগ্য। উত্তরা থেকে মতিঝিলকে যুক্ত করতে এরই মধ্যে রেলের স্লিপার বসেছে তালতলা পর্যন্ত। সমানতালে চলছে বৈদ্যুতিক লাইন ও দুপাশের গার্ডার বসানোর কাজ। এমআরটি লাইন 6 এর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পূর্ত কাজের অগ্রগতি ৮৩.৫২%। আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ এগিয়েছে ৫৭.৬৮%, আর সার্বিক অগ্রগতি ৬১.৪৯%। উত্তরা থেকে আগারগাঁও অংশে চলবে ২০টি ট্রেন। মোট ১৬টি স্টেশনে প্রতি ৩ মিনিট পর পর আসবে ট্রেন। প্রতি সেট ট্রেনের যাত্রী ধারণ ক্ষমতা ২৩০৮। প্রতি ঘন্টায় ৬০,০০০ যাত্রী যাতায়াত করবে এই মেট্রো রেলে। প্রতিটি স্টেশনে যাত্রী ওঠানামার পাশাপাশি থাকবে ফুট ওভার ব্রিজের ব্যবস্থা। সিঁড়ির পাশাপাশি থাকবে
চলন্ত সিঁড়ি আর লিফট। বাংলাদেশে প্রথম মেট্রো রেল নির্মাণ কাজের সর্বশেষ সার্বিক অগ্রগতি শতকরা 61.49%। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত পূর্ত কাজের অগ্রগতি শতকরা 83.52%। প্রকল্পের মেয়াদ 2024 সাল পর্যন্ত হলেও তার আগে আসছে বছরের মাঝামাঝিতেই হয়তো উদ্বোধন হতে পারে দেশের প্রথম মেট্রো রেলের। সেক্ষেত্রে এই প্রকল্প যানজটে নাকাল ঢাকার গতি ফিরিয়ে আনবে বলেই মনে করেন বিশেষজ্ঞরা। এর ফলে গতি তো বাড়বেই, নিরাপদ এবং সময় মতো যানজট এড়িয়ে চলাচলের একটা নতুন উপলক্ষ আমরা পেয়ে যাব। এটার কারণে আমাদের সেই শক্তি এবং সাহস এবং স্পর্ধা যদি তৈরি হয়, তাহলে অবশ্যই 5 থেকে 8 বছরের মধ্যে বাংলাদেশ এই নগর সভ্যতায়, নগরায়নে গণপরিবহন নিয়ে আর ভাবতে হবে না। পাশাপাশি নিচের সড়কের সমন্বয় আনতে পারলে সুফল মিলবে বলেই মত নগরবিদদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা শিখিয়েছে বিশ্বে একা চলার সুযোগ নেই। সম্মিলিত পদক্ষেপের মাধ্যমেই কেবল মহামারী মোকাবেলা করা সম্ভব বলে বিশ্বসভায় মত দেন সরকার প্রধান শেখ হাসিনা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে লিডার্স সামিট অন ক্লাইমেটের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন শেখ হাসিনা। অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় $100 বিলিয়ন তহবিল নিশ্চিত করা সহ পরিবেশ রক্ষায় 4 দফা প্রস্তাব তুলে ধরেন শেখ হাসিনা। দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। বিশ্বের ধনী সম্পদশালী দেশগুলোর শিল্পায়নে যথেচ্ছ কার্বন নিঃসরণে উষ্ণতা বাড়ছে পৃথিবীর। প্রতিবছর বন্যা, জলোচ্ছ্বাস আর তীব্র খরাসহ প্রাকৃতিক দুর্যোগ পোহাতে হচ্ছে বাংলাদেশের মতো দেশগুলোকে। এসব ক্ষতি কাটিয়ে উঠতে অন্যের প্রতি মুখাপেক্ষী না হয়ে বাংলাদেশ নিজেদের অর্থেই গড়ে তুলেছে জলবায়ু তহবিল। জলবায়ুর প্রভাব মোকাবিলা করে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখার গল্প এবার উপস্থাপিত হল মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে আয়োজিত জলবায়ু সম্মেলনে। বৃহস্পতিবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত লিডার্স সামিট অন ক্লাইমেটের উদ্বোধনী আয়োজনে ভিডিও বক্তব্যের মাধ্যমে অংশগ্রহণ করে বাংলাদেশ। বিশ্বের 40 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এই ভার্চুয়াল সামিটে অংশ নেন। প্রধানমন্ত্রী বলেন, সীমিত সম্পদ নিয়েই লড়ে যাচ্ছে বাংলাদেশ। Resource constraints, Bangladesh has emerged as a global leader on adaptation and mitigation. Every year, we are spending on an average $5 billion, about 2.5% of our GDP. রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে পরিবেশের ঝুঁকি আরও বেড়েছে উল্লেখ করে জলবায়ুর ক্ষতি প্রশমনে 4 দফা পরামর্শ উত্থাপন করেন শেখ হাসিনা। Ensuring the annual target of $100 billion, which should be balanced 50-50 between adaptation and mitigation with special attention. The COVID-19 pandemic has reminded us that global crises can only be addressed through strong collective response. মুজিব শতবর্ষে সারা দেশে 30 মিলিয়ন গাছ লাগানোর উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। 2 দিনের এই ভার্চুয়াল সম্মেলনের প্রথম দিনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী আয়োজনের আনুষ্ঠানিকতা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরো থাকছে, ঢাকায় মসলিন ও রাজশাহী সিল্ক নিবন্ধন হলো জিআই পণ্য হিসেবে। করোনায় পেছালো সনদ হস্তান্তর, অন্য দেশ উৎপাদন কিংবা বিপণন করতে চাইলে দিতে হবে সত্ত্ব। রুশ টিকা স্পুটনিক 5 দেশে উৎপাদনে মস্কো ঢাকা সম্মত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। দুপুরে মিন্টো রোডে নিজ বাসভবনে তিনি একথা জানান। এছাড়া ভ্যাকসিন পেতে চীনের সঙ্গেও আলোচনা চলছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বাংলাদেশের টিকার সরবরাহ বন্ধ থাকবে না বলে আশ্বাস দিয়েছেন। চলতি বছরের 21 জানুয়ারি ভারত থেকে উপহার পাওয়া 20 লাখ ডোজের মাধ্যমে করোনা ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু করে বাংলাদেশ। এর 4 দিন পরে 25 জানুয়ারি সেরাম ইনস্টিটিউট থেকে কেনা বাংলাদেশে প্রথম টিকা আনে বেক্সিমকো ফার্মা।
এর পরপরই সফলভাবে সারা দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হয়। অধিদপ্তরের হিসেবে মঙ্গলবার পর্যন্ত 57,45,085 জন প্রথম ডোজের করোনা টিকা নিয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে 16,78,189 জনকে। আর এখন মজুদ আছে 25,76,726টি। এদিকে ভারতে করোনা সংক্রমণ ঊর্ধ্বগতিতে বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম জানিয়ে দেয় আগামী 3 মাসের মধ্যে টিকা রফতানির সম্ভাবনা নেই। আর এতে দেশের টিকা কার্যক্রম শঙ্কায় পড়ে যায়। বিভিন্ন মাধ্যমে আসতে থাকে তথ্য। এ অবস্থায় ভ্যাকসিন কার্যক্রম নিয়ে গণমাধ্যমে মুখ খুললেন পররাষ্ট্রমন্ত্রী একেএম আব্দুল মোমেন। জানালেন রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক 5 দেশেই উৎপাদনের জন্য মস্কো ঢাকা সম্মত হয়েছে। চলছে চীনা ভ্যাকসিন আনার আলাপ আলোচনাও। চায়না রাজি হয়েছে, তারা আমাদের পাঠাবে। সো যে কোনো সময় আমরা তাদের ভ্যাকসিন সংগ্রহ করব। শাসা আমাদের একটা প্রস্তাব দিয়েছে, আমরা গ্রহণ করেছি। বলছে যে তোমরা কো-প্রোডাকশনে যাও, তোমাদের দেশে ভালো ভালো ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে। ভারতের সেরাম থেকে বেসরকারিভাবে ভ্যাকসিন আনতে কূটনৈতিকভাবে বাংলাদেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা কূটনৈতিকভাবে ভারতকে বলি তাহলে হয়তো ওরা ছাড় দেবে, কারণ সেরাম তো তৈরি করে রেখেছে। তো আমরা সেটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এদিকে ভারত নিজেদের ভ্যাকসিন সংকট থাকলেও বাংলাদেশের সরবরাহ বন্ধ হবে না জানিয়ে আশ্বাস দিয়েছেন ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। 7 million has been received by Bangladesh against its contract. Another 3.3 million has been provided also as bilateral support from India. So that's 10.3 million vaccines. Let's see what best we can do to push so that Bangladesh's vaccination drive can continue also. So we're working on that. ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। দেশে একদিনে করোনায় মারা গেলেন আরও 98 জন, শনাক্ত হয়েছেন 4014 জন। এদিকে উদ্বোধনের 5 দিনেও মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা চালু হয়নি। সিটি স্ক্যান, রক্ত পরীক্ষা, এক্সরের মতো কোভিড রোগীদের জরুরি পরীক্ষাগুলো চালু না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। হাসপাতাল পরিচালক জানালেন 2-1 দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে। 82 বছর বয়সী নুরুল হুদা ডিএনসিসি হাসপাতালে শ্বাসকষ্ট সহ নানা শারীরিক জটিলতায় ভর্তি ছিলেন জরুরি বিভাগে। জরুরিভাবে সিটি স্ক্যান সহ অন্যান্য পরীক্ষা করার জন্য তাকে নিয়ে স্বজনরা ছুটছেন রাজধানীর অন্য হাসপাতালে। উদ্বোধনের 5 দিনেও মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে সিটি স্ক্যান, রক্তের পরীক্ষা, এক্সরের মতো কোভিড রোগীদের জরুরি পরীক্ষাগুলো চালু না হওয়ায় বাড়ছে রোগীর ভোগান্তি। এখন আমরা 3 দিন ভর্তি হতেছি, বলতেছে রোগীর অবস্থা ভালো, আমরাও সচক্ষে দেখতেছি মোটামুটি ভালো, কিন্তু কোনো পরীক্ষা এখনো করাই নাই। ভাই, সিটি স্ক্যানের জন্য নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, এখানে আসলে সেটিগুলো নাই। মানে কি নাই এখানে? ওনারা কি বলছে? সিটি স্ক্যান, ব্লাড, এক্সরে এগুলো কিছুই নেই এখানে। 1000 শয্যার সক্ষমতার এই হাসপাতালটি জনবল সংকটের কারণে এখনো পুরোপুরি চালু করা যায়নি উল্লেখ করে পরিচালক জানান, আগামী 2-1 দিনের মধ্যে সিটি স্ক্যান সহ অন্যান্য পরীক্ষা শুরু হবে। সিটি স্ক্যান অলরেডি আমরা আশা করছি পেয়ে যাবো। একটা সিটি স্ক্যান এক জায়গা থেকে আমাদের দেওয়া হবে, খুব শীঘ্রই আমরা এটা লাগাবো। আমরা অলরেডি সিটি স্ক্যান রুমও তৈরি করে ফেলেছি। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় করোনাক্রান্ত হয়ে মারা গেছেন 98 জন। নতুন করে শনাক্ত হয়েছেন 4014 জন। এভাবে একের পর এক দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য রোগী আসছে দেশের সবচেয়ে বড় ডেডিকেটেড কোভিড হাসপাতালে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সক্ষমতার সবটুকু চালু হলে কমবে অন্যান্য হাসপাতালে রোগীর চাপ, বাড়বে করোনা আক্রান্তদের মনোবলও। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে করোনা সংক্রমণ বাড়ায় সরকার নির্ধারিত স্থান থেকে নয়, ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে ঘুরে ঘুরে নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে। অন্তহীন ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান জেলা প্রশাসন ও বিআইডব্লিউটির সহায়তায় নগরীর 6টি স্থান থেকে এ কার্যক্রম চালাচ্ছে। খোলা জায়গা ও বিশেষায়িত গাড়ি থেকে নমুনা সংগ্রহ করায় সংক্রমণের ঝুঁকি নেই বলে জানান টেকনিশিয়ানরা। সহজে করোনার নমুনা পরীক্ষা করাতে পেরে খুশি সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামে করোনাক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। পরীক্ষার জন্য নমুনা দিতে গিয়ে নির্ধারিত জায়গাগুলোতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়, তাই সুস্থ শরীরে সংক্রমিত হওয়ার সম্ভাবনাও বেশি।
এ কারণে ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে নমুনা সংগ্রহে নেমেছে স্বেচ্ছাসেবী সংগঠন অন্তহীন ফাউন্ডেশন। বিশেষায়িত গাড়ির সামনে লাইন ধরে দাঁড়িয়ে নমুনা দিচ্ছেন সাধারণ মানুষ। নগরীর নির্ধারিত 6টি স্থান থেকে শুধুমাত্র সরকারি ফি হিসেবে 100 টাকা দিয়েই কোনো ঝামেলা ও ভিড় ছাড়াই করোনা পরীক্ষা করাতে পেরে খুশি সাধারণ মানুষ। এই ধরনের উদ্যোগ আরও বাড়ানো উচিত। তেমন কোনো হ্যাসেল নেই, এখানে সবাই এসে নির্বিঘ্নে দিয়ে চলে যেতে পারছে স্যাম্পলটা। গাড়ির ভিতর থেকে যেভাবে পরীক্ষা করতেছে এভাবে সংক্রমণ হওয়ার ঝুঁকিটা কম থাকে। বিশেষায়িত গাড়ির মাধ্যমে খোলা জায়গায় নমুনা সংগ্রহ করার কারণে সংক্রমিত হওয়ার সম্ভাবনা নেই বলে জানালেন টেকনিশিয়ানরা। পর্যাপ্ত পরিমাণের দূরত্ব বজায় রেখে তারপর রোগীদেরকে যতটুকু সেবা দেওয়ার ততটুকু সেবা দিয়ে আমরা কালেকশন করে থাকি। করোনা টেস্ট করাতে যেয়ে আর্থিক সংকটের বিষয়টি এমন উদ্যোগে অনেকটাই কেটে গেছে বলে দাবি অন্তহীন ফাউন্ডেশনের পরিচালকের। এই কার্যক্রমটাকে যাতে আরও চট্টগ্রাম শহরে সরিয়ে দেওয়া যায় বিভিন্ন এলাকায়, ওই রকম আশা মানুষ আসলে আমাদের কাছে করে। কিটের পরিমাণও বেশি পাচ্ছি না বিদায় আমরা এটা আরও ছাড়িয়ে দিতে পারতেছি না। গত বছর 1636টি নমুনা সংগ্রহ করেছিল অন্তহীন ফাউন্ডেশন। এবছর মহামারী বৃদ্ধি পাওয়ায় আবারও 10 এপ্রিল থেকে নমুনা সংগ্রহের কার্যক্রম শুরু করেছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চলতি বড় মৌসুমে 19 লাখ মেট্রিক টন খাদ্যশস্য কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা গত বছরের চেয়ে 1 লাখ টন কম। আগামী 28 এপ্রিল থেকে সরাসরি কৃষকের কাছ থেকে ধান এবং 7 মে থেকে চাল কেনা হবে বলে খাদ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। 2-1 দিনের মধ্যে ধান ও চালের মূল্য নির্ধারণ করা হবে। হাওর অঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই কৃষকের ঘরে উঠতে শুরু করেছে সোনালী ধান। এ অবস্থায় চলতি বোরো মৌসুমে ধান চাল সংগ্রহের লক্ষ্যে বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এক সভায় খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে আগামী 28 এপ্রিল থেকে ধান এবং 7 মে থেকে চাল কেনা শুরু হবে। জানা গেছে গতবারের চেয়ে 1.5 লাখ টন কমিয়ে এবার সরাসরি কৃষকের কাছ থেকে 6.5 লাখ টন ধান কেনা হবে। তবে আগের বছরের একই পরিমাণে 10 লাখ টন সেদ্ধ চাল এবং 1.5 লাখ টন আতপ চাল এবং 1 লাখ টন গম ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে চলতি মাসের শুরু থেকেই গম কেনা শুরু করেছে সরকার। প্রয়োজন হলে ধান, চাল ও গম আমদানি করা হবে বলেও খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আগাম বন্যা আতঙ্ক না থাকায় বড় মৌসুমে হাওড়ে এখন ধান কাটার উৎসব, নেই শ্রমিক সংকট। সুনামগঞ্জের হাওড়ের একমাত্র ফসল বোরো ধানের আবারও বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়ায় ফলন ঘরে তুলতে পেরে দারুণ খুশি হাওড়বাসী। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রকের সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন দিগেন সিংহ। চলতি বড় মৌসুমে জেলার ছোট বড় 95টি হাওরে 2,23,330 হেক্টর জমিতে স্থানীয় হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের বোরো ধান আবাদ করা হয়। জেলার কৃষি বিভাগ জানায় ইতিমধ্যে 60 ভাগ জমির পাকা ধান কাটা হয়েছে। চলতি মাসের শেষে আবহাওয়া কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকলেও তার আগেই হাওরের শতভাগ ধান কাটা হয়ে যাবে। ধান কাটার শ্রমিক এবং যন্ত্রের কোনো অভাব নেই, তো আশা করছি যে আমাদের এই ধানটি প্রাকৃতিক দুর্যোগ আসার আগেই শতভাগ আমরা নিরাপদে তুলতে পারবো। হাওরের ধান দ্রুত এবং কম খরচে কৃষকের গোলায় তোলার জন্য 294টি কম্বাইন্ড হারভেস্টার, 130টি রিপার মেশিন ছাড়াও 2 লাখেরও বেশি শ্রমিক ধান কাটায় ব্যস্ত রয়েছেন। দিন ভালো হলে সপ্তাহ 10 দিনের মধ্যে আবার বৈশাখী কাটা শেষ হয়ে যাব। উপজেলা কৃষি অফিসার আর মেশিনের সুবিধা পাওয়ায় আমরা ধানগুলা সহজে কম খরচে আমরা গড়ে তুলতাম পারলাম। 1 বিঘা ধান কাটতে এই মেশিন দিয়ে মাত্র 1,500 টাকা খরচ হয়, এটা ঝাড়াই মারাই সহ একদম। আর যদি আমরা এই গতাগতিক কাটি লেবার দিয়ে, তাহলে এক্ষেত্রে প্রায় মারাই ঝাড়াই সহ কাটা সহ বাড়ি পৌঁছা পর্যন্ত প্রায় 6,000 টাকা খরচ হয়। এখানে বিঘাপতি প্রায় 6,500 টাকা কৃষকের সাশ্রয় হচ্ছে। জেলায় এবার ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 13,44,000 মেট্রিক টন। অতীতের সকল রেকর্ড ভেঙে এবার 4,000 কোটি টাকার ধান সুনামগঞ্জের হাওরবাসী ঘরে তুলতে যাচ্ছে। সুনামগঞ্জের দেখার হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। করোনার মধ্যে সরকারের উদ্যোগে দুধ, ডিম ও মাংস বিক্রি করায় বেশ উপকৃত হচ্ছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ। বাজারের চেয়ে কম দামে এসব খাদ্যপণ্য বিক্রি করাকে মাইল ফলক হিসেবে দেখছেন তারা। শুধু ঢাকা সিটিতেই 20টি পয়েন্টে বিক্রি কার্যক্রম চলছে বলে জানায় প্রাণী সম্পদ অধিদপ্তর। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বাজারে দাম বেশি হয় মতিঝিল শাপলা চত্বরে লাইনে দাঁড়িয়েছেন
দুধ ও ডিম কিনতে আব্দুস সাত্তার। পেশায় একজন পত্রিকার হকার তিনি। প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে বাজার দরের চেয়ে কমে বিক্রি করা এসব খাদ্যপণ্য কিনতে পেরে বেশ উপকৃত বলে জানান তিনি। সবসময় তো পাওয়া যাবে না, এই জন্য আমরা গরিব মানুষ পাচ্ছি, বড় লোকরা নিব সাথে সাথে। এরা আগে যারা বেকার আছে এরা লাইন ধরবো, আমি এই কাজের ফাঁকে একটু সুযোগ পাইছি নিলাম। খামারে উৎপাদিত দুধ প্রতি লিটার 60, প্রতি পিস ডিম 6 টাকা ও 1 কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 500 টাকায়। সরকারের উদ্যোগে সন্তুষ্ট সব শ্রেণীর ক্রেতারা। অধিদপ্তর যে সুবিধাটা করেছে এটা এই অভাবের মানে লকডাউনের মধ্যে এটা একটা মাইল ফলক। আরও যদি বেশি এটা সরকারিভাবে জিনিসটা সাপ্লাই দেয় তাহলে মানুষের আরও অর্থনৈতিক দিক থেকে বা মানুষের কেনার উপযোগী হয়। আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। প্রতিদিন আমাদেরকে যে টার্গেট দেওয়া হচ্ছে বিক্রির, এবং সেই বিক্রি আমরা ফুলফিল করতে সমর্থ হচ্ছি। দেশব্যাপী উদ্যোগ বাস্তবায়নে খামারিদের কাছ থেকে কেনা দামেই সরকার ভোক্তাদের কাছে বিক্রি করছে বলে জানান ঢাকা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা খামারিদের কাছ থেকে ন্যায্য মূল্যে আমরা এই প্রাণী পণ্যগুলো সংগ্রহ করি এবং কোনো রকম লাভ বাতি রেখে এখানে পরিবহন সুবিধা সহ আরও কিছু পণ্য আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হয়। প্রাণী সম্পদ অধিদপ্তরের অস্থায়ী ডেপো থেকে রাজধানীতে 2 শিফটে 20টি পয়েন্টে প্রতিটি গাড়িতে বিক্রি করা হচ্ছে 350 লিটার দুধ, 2000 পিস ডিম ও 50 কেজি মাংস। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মসলিন এবং রাজশাহী সিল্ক এখন বাংলাদেশের পণ্য। আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থার নিয়ম মেনে এই দুই পণ্যকে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে নিবন্ধন করেছে পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর। জিআই নিবন্ধনের ফলে কোনো দেশে ঢাকাই মসলিন ও রাজশাহী সিল্ক উৎপাদন কিংবা বিপণন করতে চাইলে সত্ত্ব দিতে হবে বাংলাদেশকে। শুভ খানের রিপোর্ট। চরকাই সম্পদ, চরকাই অন্ন, বাংলার চরকাই, ঝলকাই স্বর্ণ। বাংলার মসলিন, বোগদাত রমচিন, কাঞ্চন তৈলেই কিনতেন একদিন। চরকার গান কবিতায় বাংলার মসলিনকে এভাবেই বর্ণনা করেছিলেন ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। ফুটিকার্পাস নামক বিশেষ তুলা থেকে তৈরি ঐতিহ্যবাহী এই কাপড় একসময় হারিয়ে যায় নানা কারণে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে প্রায় 6 বছরের গবেষণায় পুনর্জন্ম হয়েছে মসলিনের। বাতাস থেকে আর্দ্রতা নিয়ে তা ধরে রাখায় রাজশাহী সিল্ক গরমে ঠান্ডা, আবার ঠান্ডায় গরম। আন্তর্জাতিক পরিমণ্ডলে ঐতিহ্যবাহী এই দুই পণ্যের সত্য প্রতিষ্ঠার উদ্যোগ নেয় বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড এবং তাঁত বোর্ড। জার্নাল প্রকাশের 2 মাসের মধ্যে কোনো আপত্তি না ওঠায় রাজশাহী সিল্ক ও ঢাকাই মসলিনকে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধিত করা হয়েছে। এই জিআই ট্যাগ পাওয়ার ফলে আমাদের এক্সপোর্টটাও অনেকটা এগিয়ে যাবে। বসনিরা কিন্তু হত দরিদ্র, এদের দারিদ্র বিমোচনে এটা একটা মাইল ফলক হবে। তারা তাদের পণ্যের ন্যায্য মূল্য পাবে। আসছে 26 এপ্রিল আন্তর্জাতিক মেধাস্বত্ব দিবসে আনুষ্ঠানিকভাবে এই দুই পণ্যের জিআই সনদ হস্তান্তরের কথা থাকলেও করোনায় তা হচ্ছে না বলে জানিয়েছে পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর। লকডাউনের কারণে এবং প্যান্ডামিকের কারণে সেই অনুষ্ঠানটা কঠিন হয়ে যাচ্ছে। আমরা অনুষ্ঠান করবো, এদের প্রয়োজনে আমরা আগেই সার্টিফিকেট দিয়ে দিয়েছি। এর আগে 2016 সালে বাংলাদেশের প্রথম জিআই পণ্য হিসাবে নিবন্ধিত হয় জামদানি, এরপর নিবন্ধিত হয় ইলিশ ও খিরসাপাত আম। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। ঢাকার দিয়াবাড়ির ডিপোতে মেট্রো রেলের প্রথম কোচ। নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি প্রায় 62%। চালু হলে বদলে যাবে রাজধানীর গণপরিবহন খাত। মহামারী শিখিয়েছে বিশ্বে একা চলার সুযোগ নেই। ভার্চুয়াল জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় $100 বিলিয়ন তহবিল নিশ্চিত সহ 4 দফা প্রস্তাব। এবং রাশিয়ার টিকা স্পুটনিক 5 উৎপাদন হবে দেশে। মস্কো ঢাকা একমত। 24 ঘন্টায় দেশে মৃত্যু 98। চট্টগ্রামের ভ্রাম্যমাণ গাড়িতে নমুনা সংগ্রহ। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।